খালি হাতে জ্যান্ত ভাগের সাথে লড়তে যাওয়া আর এই খ্যাপাটি কিকবক্সারের স্ত্রীর গায়ে হাত তোলা দুটোই সমান বোকামি। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা প্ল্যান করেছিল থাইল্যান্ডে এক ভয়ঙ্কর জেলে তাকে ধোকা দিয়ে বন্দী করে এক 400 পাউন্ডের দানবের সামনে ছুঁড়ে মারবে, কিন্তু তারা খুনাক্ষরও টের পায়নি যে যার পেশাই হলো রিংয়ের ভেতর ভাগা ভাগা চ্যাম্পিয়নদের ধুলোয় মেশানো, তার কাছে 400 পাউন্ডের দানব জাস্ট একটা পাঞ্চিং ব্যাগ। তো চলো আর দেরি না করে শুরু করি ব্রুটাল মার্শাল আর্ট মুভির এক্সপ্লেনেশন, কিকবক্সার রিটেলিয়েশন, যেখানে রিংয়ের ভেতর শুরু হবে এক বিশাল দানব আর মাস্টার ফাইটের রক্তক্ষয়ী মরণ খেলা। সিনেমার শুরুতেই আমরা চলে যাই এক ফ্রি ফাইট অ্যারেনায়, যেখানে এক ফাইটারকে নির্মমভাবে প্যাটার্ন হচ্ছিল। চলুন তাকে আমরা জন বলেই ডাকি। কিন্তু মাত্র এক পলক জন এক ভয়ঙ্কর কাউন্টার অ্যাটাক করে বসে, আর নিমিষের মধ্যেই তার প্রতিপক্ষ মাটিতে লুটিয়ে পড়ে। নিজের এই অবিস্মরণীয় জয় উদযাপন করতে জন তার স্ত্রী সারাকে নিয়ে তাদের প্রিয় রেস্তোরাঁয় খাবার খেতে যাওয়ার প্ল্যান করে। যাওয়ার আগে সে সারাকে গাড়িতে গিয়ে বসতে বলে আর নিজে একটু পরিষ্কার হওয়ার জন্য অপেক্ষা করতে বলে। গোসল শেষ করতেই জনের সামনে এসে দাঁড়ায় দুজন এফবিআই এজেন্ট। তারা জনকে 2 বছর আগের এক ফাইটারের মৃত্যুর দায়ে গ্রেফতার করতে এসেছে। জন বারবার বোঝানোর চেষ্টা করে যে ওটা নেহাত একটা দুর্ঘটনা ছিল, আর পুলিশও সেই কেস বন্ধ করে দিয়েছে। কিন্তু ওই অফিসার নাছুরবান্দা। আর ঠিক এইভাবেই জন যখন চোখ খোলে সে নিজেকে আবিষ্কার করে এক নোংরা অন্ধকার ঘরে, কারণ ওই দুজন কোনো আসল পুলিশ ছিল না, তারা জনকে কিডন্যাপ করেছে। আর এই গোটা ঘটনার পিছনে মূল হোতা টমাস নামের এক অঢেল সম্পত্তির মালিক, এক ভয়ঙ্কর মাফিয়া বস। এই যে তার জঘন্য চেহারাটা, টমাস আসলে সে মৃত ফাইটারের প্রাক্তন স্পন্সর যে জনের হাতে মারা গিয়েছিল। টমাস বলে ওঠে যেহেতু জন তার ফাইটারকে খুন করেছে, তাই টমাস এখন জনকে তার নতুন এক অপরাজিত ফাইটারের বিরুদ্ধে লড়তে বাধ্য করতে চায়। এমন এক ফাইটার যে আজ পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। আর জন যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করার সাহস দেখায়, তাহলে টমাস তার স্ত্রী সারার চরম ক্ষতি করবে, যিনি এই ভয়ঙ্কর বিপদের কথা এখনো কিছুই জানেন না। পরের দিন থমাস জনকে সোজা এক জেলে পাঠিয়ে দেয়, যাতে সে তার প্রস্তাব নিয়ে ভালোভাবে ভাবতে পারে। থমাসের মতো মানুষের কাছে টাকা কোনো বিষয় নয়, কারণ সে এমনিতেই অনেক ধনী। তার শুধু একটা জিনিসই চাই, চরম তৃপ্তি। আর সেই তৃপ্তি হলো জনের মতো একজন চ্যাম্পিয়নকে তার অপরিচিত ফাইটারের হাতে নির্মমভাবে খুন হতে দেখা। জেলে জনের প্রথম দিন থমাসের ঘুষ খাওয়া এক জেলার কয়েকজন ছিচকে কয়েদিকে জড়ো করে জনকে উচ্চশিক্ষা দেওয়ার জন্য। মারামারি শুরু হওয়ার আগে জন জেলারকে একটা মেসেজ দিতে বলে। জন বলে ডাক্তারকে জানিয়ে রাখো, কারণ একটু পরে কারো ফুসফুস ফুটু হতে চলেছে, হাড়গোড় ভাঙবে, নাক ফাটবে আর ঠোঁট ফেটে চৌচির হবে। আর এটা তো জনের কাছে শুধুই ওয়ার্ম আপ ছিল। জনের হাত নিষ্পিস করছিল, সে আরো কাউকে পেটাতে চায়। সে সোজা জেলের প্রতিটি সেলের ভেতর ঢুকে সবাইকে চ্যালেঞ্জ করতে থাকে, কার সাহস আছে সামনে আসার। জনের এই ধ্বংসলীলা আর ডজন ডজন কয়েদিকে পেটানো দেখে জেলের প্রধান কর্মকর্তা রীতিমতো ফুঁসে ওঠেন। এই চরম বিশৃঙ্খলার শাস্তি হিসেবে জেলার জনকে সোজা আইসোলেশন রুমে নিয়ে গিয়ে চাবুক মারার নির্দেশ দেয়। শাস্তি শেষ হতেই থমাস আবার জনের সাথে দেখা করতে আসে। সে আবারও তাকে ম্যাচটা খেলার জন্য প্রলুব্ধ করে। থমাস কথা দেয় জন যদি রাজি হয় তবে তাকে বিশাল অঙ্কের টাকা দেওয়া হবে এবং জেল থেকে মুক্তি দেওয়া হবে। কিন্তু জন আবারও প্রস্তাব নাকচ করে দেয়। থমাস রেগে গিয়ে জনকে এই অভিশপ্ত জায়গায় আরো বেশি কষ্ট পাওয়ার জন্য ফেলে রেখে চলে যায়। গভীর রাত জন হঠাৎ খেয়াল করে এক রক্ষীর কোমরে বেল্টে একটা মোবাইল ফোন রাখা আছে। জন সুযোগ বুঝে খুব চালাকির সাথে ফোনটা চুরি করে নেয়। সে দ্রুত সারাকে ফোন করে, নিশ্চিত হতে চায় যে সে ঠিক আছে কিনা। জন তাকে সবকিছু খুলে বলে, জানায় যে থমাস হলো সেই স্পন্সর যে প্রতিশোধ নিতে তাকে কিডন্যাপ করেছে এক ডেথ ম্যাচের জন্য। জন তাকে এই জেলের ঠিকানাও জানিয়ে দেয়, কিন্তু ধরা পড়ে যায় জন। ফোন চুরির অপরাধে তাকে আবার আইসোলেশন রুমে নিয়ে চাবুক মারা হয়। তাতেও জেলারদের শান্তি হয়নি। তারা এবার জনের সেলে এক ভয়ঙ্কর পেশিবহুল ফাইটারকে পাঠায়। তার হাতে থাকা ডাবল স্টিক আর পেশি দেখে যে কেউ বুঝবে এই ফাইটার জনের সমকক্ষ, কিন্তু না। মাত্র 3 বারের আক্রমণ, আর এই ফাইটার কোনো প্রতিরোধ করার আগে সোজা মাটিতে লুটিয়ে পড়ে। তবে মারামারি শব্দে জেলের আরেক কয়েদির ধ্যানে ব্যাঘাত ঘটে। এই কয়েদির নাম ব্রিক্স, যার ক্ষমতা জনের চেয়েও বহুগুণ বেশি। এমনকি বলা যায় সে জনকে সহজে হারাতে পারে।
ব্রিক্স অত্যন্ত শান্ত স্বভাবের এবং সব সময় একা থাকতে পছন্দ করে। সে এমন একজন মানুষ যার সাথে জেলের প্রধান থেকে শুরু করে কোনো কয়েদি ঝামেলায় জড়াতে চায় না। মারামারি চলতে চলতে ডাইনিং হল পর্যন্ত করায়, আর সেখানেই ব্রিক্স জনের গালে এক চড় কষিয়ে দেয়। ব্রিক্সের চোখে মুখে চরম অহংকার। সে জনকে এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে যেন জন তার কাছে কিছুই না, যার এখনো অনেক প্র্যাকটিস দরকার, কারণ যে কোনো দিক থেকে মাপা হোক না কেন ব্রিক্সের স্কিলের ধারে কাছে জন নেই। এই ঘটনার পর জেলাররা এবার ব্রিক্সকেও আইসোলেশন রুমে নিয়ে যায় চাবুক মারার জন্য, কিন্তু জনের মতো সে ব্যথায় কাতরায় না। উল্টো ব্রিক্সের মুখে ফুটে ওঠে এক তাচ্ছিলের হাসি, যেন এটা তার কাছে ডাল ভাত। গভীর রাত, ব্রিক্স জনের কাছে আসে। জেলারদের এমন নির্মম অত্যাচার দেখে তার জনের প্রতি মায়া হয়। ব্রিক্স জনকে জেলের বাগানে নিয়ে যায় কিছু বন্য পাতা আনার জন্য। এই পাতা পিঠের ক্ষতে ব্যথা কমাতে ম্যাজিকের মতো কাজ করে। জন যখন নিজের ক্ষতে প্রলেপ লাগাচ্ছিল তখন ব্রিক্স তাকে জেলের পেছনের দিকে একজনের সাথে দেখা করতে নিয়ে যায়। জন বলে এত রাতে কার সাথে দেখা করতে হবে, তবে ব্রিক্স গ্যারান্টি দেয় এই মানুষটার সাথে দেখা করলে জনের ফাইটিং স্কিল বহুগুণে বেড়ে যাবে। মানুষটার নাম ডুরান্ডো। জনের অতীতের স্পন্সর এবং কোচ টমাস তাকেও কিডন্যাপ করে এই জেলে বন্দি করে রেখেছে আর নির্মমভাবে তার দুটো চোখ অন্ধ করে দিয়েছে। কিন্তু এই অন্ধত্বই যেন তার জন্য এক আশীর্বাদ হয়ে এসেছে। ডুরান্ডো এখন তার শরীরের বাকি সব ইন্দ্রিয় সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করতে পারে। এদিকে থমাস অনেক চেষ্টা করেও জনকে ফাইটের জন্য রাজি করাতে পারছিল না। বিরক্ত হয়ে থমাস তার প্ল্যান বি কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। সে সারাকে কিডন্যাপ করে জিম্মি বানানোর পরিকল্পনা করে। একদিন সারা জেলের প্রধান কর্মকর্তার সাথে বাইরে দেখা করে। সে তার স্বামীর অবস্থা সম্পর্কে জানতে চায়। কোনো ভনিতা না করে সারা সরাসরি তাকে এক বান্ডিল টাকা ঘুষ সাধে যাতে সে জনকে ছেড়ে দেয়। কিন্তু থমাসের দেওয়া টাকার অঙ্ক অনেক বেশি হয়, সারাকে খালি হাতে ফিরতে হয়। উপায় না দেখে সারা স্টেশনে যায় তার পুরনো এক বন্ধু জেসিকার সাথে দেখা করতে। জেসিকা একজন সিক্রেট এজেন্ট যে তাকে সাহায্য করতে পারবে। এজেন্টদের দুনিয়ায় থমাসের নাম বেশ পরিচিত, তাই জেসিকার পক্ষে তথ্য বের করা খুব সহজ। কিন্তু স্টেশন থেকে বের হওয়ার সময় হঠাৎ চারদিক থেকে থমাসের লোকেরা সারাকে ঘিরে ফেলে। সারা বুঝতে পারে পালানোর কোনো উপায় নেই, তাই সে নিজে থেকে আত্মসমর্পণ করে। মাঝরাতে জন যখন ডুরান্ডোর সাথে কফি খাচ্ছিল তখন থমাসের সহযোগী এসে জনের সাথে একা কথা বলতে চায়। সে জনকে সারার একটি ভিডিও দেখায় যেখানে সারাকে কোনো এক অজানা জায়গায় বন্দি করে রাখা হয়েছে। জনের কাছে আর কোনো রাস্তায় খোলা ছিল না। সে থমাসের শর্তে রাজি হয়ে যায়। এরপর জনকে এক গোপন জায়গায় থমাসের কাছে নিয়ে আসা হয়। থমাস তাকে জানায় যে তারা সারাকে খুব ভালো যত্ন নিচ্ছে। জনের জানা দরকার নেই যে সারা কোথায় আছে। তবে থমাস একটা কথা দেয়, জন যদি এই ডেথ ম্যাচ জিতে পারে তবে সব আগের মতোই স্বাভাবিক হয়ে যাবে। ম্যাচের আর মাত্র 2 সপ্তাহ বাকি। জন থমাসের বিলাসবহুল বাড়িতে থাকা সব অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে ট্রেনিং শুরু করতে পারে। কিন্তু জনের তো একজন কোচ দরকার। সে থমাসের কাছে অনুরোধ করে যেন ডুরান্ডো এবং ব্রিক্সকে তার পার্সোনাল ট্রেনার হিসেবে আসার অনুমতি দেওয়া হয়। ট্রেনিংয়ের প্রথম ধাপে ডুরান্ডো জনকে চোখ বেঁধে ফাইট করা শেখাবে। শুনতে পাগলামি মনে হলেও ম্যাজিকটা তো তখনই ঘটে যখন জনের 2 চোখ বেঁধে দেয়। ডুরান্ডো জনের সব ইন্দ্রিয়কে সজাগ করা ট্রেনিং দিতে থাকে যাতে সে অন্ধ অবস্থাতেও নিখুঁত ফাইট করতে পারে। ডুরান্ডো এই টেকনিকটিকে বলে দ্য ইয়ার মুভ। এবার ব্রিক্সের পালা। সে জনের শক্তি পরীক্ষা করার জন্য তাকে চরম সীমানায় নিয়ে যায়। ব্রিক্সের কিছু বিশ্বস্ত লোক জনের উপর একের পর এক ভয়ঙ্কর হামলা চালাতে থাকে। জন কতটা উন্নত হয়েছে তা দেখার জন্য তাকে ব্রিক্সের সবচেয়ে শক্তিশালী দানবাকৃতির ছাত্রের সাথে লড়তে দেওয়া হয়। আর ফলাফল কি হতে পারে তা নিশ্চয়ই বুঝতে পারছো। একদিন জন যখন ট্রেনিং করছিল ডুরান্ডো এসে তার বন্ধু ব্রিক্সকে সরাসরি ফাইটের চ্যালেঞ্জ করে বসে। কারণটা আর কিছুই নয়, ডুরান্ডো শুধু জনকে দেখতে চেয়েছিল যে একজন ফাইটার তার ভেতরের অনুভূতিকে কাজে লাগিয়ে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই অসাধারণ স্কিল দেখে জন রীতিমতো মুগ্ধ হয়ে যায়।
ট্রেনিং শেষে জন আর ডুরান্ডো থমাসের বাড়ির উঠোনে বসে তাদের প্রতিপক্ষের সম্পর্কে আলোচনা করছিল। ডুরান্ডো কৌতূহলী হয়ে থমাসের সহযোগীকে অনুরোধ করে তাকে সেই প্রতিপক্ষের ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে যেতে। থমাসের এক গোপন ল্যাবরেটরিতে অবশেষে আমরা সেই ভয়ঙ্কর প্রতিপক্ষকে দেখতে পাই। তার নাম মঙ্কট। এই হলো তার জঘন্য চেহারা। স্বাভাবিক মানুষের চেয়ে তার আকার অনেক বিশাল। আর থমাস তাকে প্রতিটা ম্যাচের আগে নিয়ম করে অ্যাড্রেনালিন সিরাম পুশ করে, যা একেবারে বেআইনি। তার নিঃশ্বাসের আওয়াজ শুনে ডুরান্ডো বুঝে যায় মঙ্কট কোনো মানুষ নয়, সে আস্ত একটা দানব। তার সামনে কেউ বাঁচতে পারবে না। দুজনের সাথে স্পারিং সেশন শুরু হতেই মঙ্কট তার পৈশাচিক রূপ দেখায়। ডুরান্ডো খুব সূক্ষ্মভাবেই তার একটা দুর্বলতা খুঁজে বের করে। সে বুঝতে পারে মঙ্কটের নিচের চলে আঘাত করতে পারলে সিরামের প্রভাব কিছুটা কমে যাবে, কিন্তু এটা করা মারাত্মক কঠিন, কারণ মঙ্কট একবার যদি কাউকে জাপটে ধরে তার মৃত্যু নিশ্চিত। নিজের প্রিয় ছাত্রকে মরতে দিতে চায় না ডুরান্ডো। সে থমাসের কাছে গিয়ে প্রস্তাব দেয় জনের বদলে সে নিজে মঙ্কটের সাথে লড়বে, কিন্তু থমাস তো শুধু জনের মৃত্যুই দেখতে চায়। তাই সে প্রস্তাবটি সরাসরি নাকচ করে দেয়। জনের ভেতরে শেষ সম্ভাবনাটুকু বের করে আনতে ডুরান্ডো তাকে বিভিন্ন মার্শাল আর্ট স্কুলে নিয়ে যায়। শুধু ফাইট নয়, খোলা প্রকৃতির মাঝে তার শরীরের শক্ত নার্ভগুলো নরম করার ট্রেনিং চলতে থাকে। নিজের স্ত্রীকে বাঁচানোর অদম্য জেদ জনকে খুব অল্প সময়ের মধ্যে প্রায় সব নতুন মুভ শিখতে সাহায্য করে। এবার জনের প্রমাণ দেওয়ার সময়। সে শুধু ব্রিক্সের সেরা ছাত্রকে হারায় না, বরং ওয়ান পাঞ্চ ম্যানের মতো এক ভয়ঙ্কর মুভ শিখে নেয়, যা দিয়ে প্রতিপক্ষকে মাত্র এক ঘুষিতে নকআউট করা সম্ভব। একদিন জেসিকা থমাসের বাড়িতে কাজের মেয়ে ছদ্মবেশে ঢুকে পড়ে, জনের সাথে দেখা করে। জেসিকা যে তাদের সাহায্য করতে এসেছে সে কথা জন আর ডুরান্ডোকে জানায়, আর এরপরে শুরু হয় তাদের পালানোর মাস্টার প্ল্যান। পরদিন সকালে জন ট্রেনিং করার সময় খেয়াল করে যে রক্ষী সারার ভিডিওতে ছিল সে এখানে আছে। জন একটা চাল চালে। সে থমাসের সহযোগীর কাছে ওয়ার্ম আপের জন্য একটি স্ট্রিট ফাইটের অংশ নেওয়ার জন্য অনুমতি চায়, আর শর্ত দেয় এই রক্ষী তাকে পাহারা দিয়ে নিয়ে যাবে। স্ট্রিট ফাইটের জায়গায় পৌঁছাতেই ডুরান্ডো সোজা কমিটির প্রধানের কাছে গিয়ে সবচেয়ে সেরা ফাইটারকে চ্যালেঞ্জ করে বসে। প্রথমে লোকটা রাজি হননি, কারণ ফাইট শেষের দিকে ছিল। কিন্তু তাদের বিশাল বাজির অঙ্কের টাকা দেখে তার মুখ বন্ধ হয়ে যায়। যখন ফাইট শুরু হওয়ার প্রস্তুতি চলছিল, ডুরান্ডো চুপি চুপি এক দর্শকের মোবাইল চুরি করে তার ছেলে ট্রাভিসকে ফোন করে। সে ট্রাভিসকে ঠিক ফাইট শুরু হওয়ার মুহূর্তে সেখানে পৌঁছাতে বলে। ম্যাচ শুরু হতেই জন ইচ্ছা করে প্রতিপক্ষের মার খেতে থাকে যাতে সময় নষ্ট করা যায়। যখন জন দেখে ডুরান্ডোর কাজ শেষ, তখন সে তার আসল রূপে বের হয়। ফাইটে একতরফাভাবে জিতে জন বাজির পুরো টাকা আর লাভ হাতিয়ে নেয়। এবার জেসিকার পালা। সে বাজির সব টাকা বাতাসে উড়িয়ে দিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি করে। আর ঠিক এই সুযোগে তারা ওই রক্ষীকে কিডন্যাপ করে ফেলে। সবাই যখন টাকা কুড়াতে ব্যস্ত, জন রক্ষীকে হিচড়ে বাইরে নিয়ে আসে। ট্রাভিস বাইরে গাড়ি নিয়ে প্রস্তুত ছিল, আর ডুরান্ডো পেছনে গুন্ডাদের সামলাতে থাকে। মারের চোটে ওই রক্ষী স্বীকার করে যে সারাকে একটা ঘাটে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু তারা যখন সেখানে যাওয়ার পথেই থমাসের লোকেরা তাদের পিছু নেয়। রক্ষী একটা নৌকা করে পালানোর চেষ্টা করে। জনও নাছরবান্দা। সে এক লোকের সাইকেল ছিনিয়ে নিয়ে ঘাটের পাড় ঘেঁষে তাকে ধাওয়া করতে শুরু করে। রক্ষীর স্পিড খুব বেশি হয়, ধাওয়া করতে করতে তার ট্রেন স্টেশন পর্যন্ত পৌঁছে যায়। জন তাকে ভিড়ের মধ্যে হারিয়ে ফেলে, কিন্তু একটু পরেই তাকে যাত্রীদের মাঝে লুকিয়ে থাকতে দেখে ফেলে। শুরু হয় ট্রেনের ছাদ এক রুদ্ধশ্বাস চেজ। রক্ষী ট্রেন থেকে সোজা জঙ্গলের দিকে লাফ দেয়। জনও তার পিছু পিছু লাফিয়ে পড়ে এবং অবশেষে তাকে ধরে ফেলে।
এরপর তাকে বেদম মারার পর রকি অবশেষে জন, ট্রাভিস আর জেসিকাকে থমাসের সেই আস্তানায় নিয়ে যায় যেখানে সারা বন্দী। কিন্তু সেখানে কোনো উত্তর পাওয়ার বদলে তাদের মুখোমুখি হতে হয় দুজন ভয়ঙ্কর ফিমেল অ্যাসাসিনের সাথে যারা ছদ্মবেশেই ছিল। জেসিকা, ট্রাভিস কোথায় গেল কে জানে, কিন্তু জন এই চটপটে খুনিদের সাথে বেশ সমস্যায় পড়ে যায় কারণ তারা কাচের দেওয়ালের ফাঁকে লুকিয়ে হামলা করছিল। জন একটা বুদ্ধি বের করে। সে চারপাশের সব কাজ ভেঙে চুরমার করে দেয় যাতে আসল আর ছায়ার মধ্যে পার্থক্য বোঝা যায়, আর তার সে সজাগ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে সে তাদের আসল অবস্থান বের করে ফেলে। এই নারী খুনিদের খতম করার পর আমরা চলে যাই সারার রুমে। বাইরে গোলাগুলির আওয়াজ শুনে এক গার্ড সতর্ক হয়ে যায়। জনরা যখনই রুমে ঢুকতে যায় গার্ড তাদের দিকে পিস্তল তাক করে। কিন্তু সারা কোনো সাধারণ মেয়ে নয়, সে একাই গার্ডদের কোপকাত করে ফেলে। কিন্তু যখনই তার বিল্ডিং থেকে বের হতে যায় সেখানে স্বয়ং মঙ্কুর এসে হাজির হয়। মঙ্কুর জনকে আঘাত করতে গেলে সারা মাঝখানে এসে সেই আঘাত নিজের গায়ে নিয়ে নেয় আর সে সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। জনরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু সারা কোমায় চলে যায়। ম্যাচের আগের রাতে ডুরান্ডো জনের সাথে একা কথা বলতে বসে। সে মঙ্কুরের দুর্বলতার কথা মনে করিয়ে দেয়। জনকে ততক্ষণে লড়াই টিকে থাকতে হবে যতক্ষণ না মঙ্কুরের সিরামের প্রভাব কমে আসে, আর তখনই জনকে তার নিচের চোয়ালের চরম আঘাত করতে হবে। অবশেষে সে ডেড ম্যাচের রাত। ডুরান্ডো আর কোমায় থাকা সারা একটু সুস্থ হয়ে সেখানে উপস্থিত। আজ জনকে প্রমাণ করতে হবে সে কতটা প্রস্তুত। থমাস এবারও মনে করিয়ে দেয় জন জিতলে তাকে আর কেউ বিরক্ত করবে না। বেল বেজে ওঠে আর প্রথম রাউন্ড শুরু। কিন্তু শুরুতে মঙ্কুরের এক কাঁধের ধাক্কায় জন ছিটকে বহু দূরে গিয়ে পড়ে। জনের কোনো আঘাতে মঙ্কুরের গায়ে আঁচড় কাটতে পারছিল না। মঙ্কুর জনকে পুতুলের মতো একের পর এক আঘাত মারতে থাকে। জন যখন লাফিয়ে তার মাথায় আঘাত করতে যায় মঙ্কুর তখন ভয়ঙ্কর এক কাউন্টার অ্যাটাক করে। জন কিছুতেই বুঝতে পারছিল না যে কিভাবে সে মঙ্কুরের আক্রমণ ঠেকাবে। সবাই যখন মঙ্কুরের নামে জয়ধ্বনি করছিল জন তখন সিরামের প্রভাব কমানোর আশায় মঙ্কুরের মাথায় আঘাত করার আপ্রাণ চেষ্টা করে। আর মঙ্কুরের হাত থেকে জন কোনো মতে বেঁচে যায়। বিরতির সময় রেফারি ঘোষণা করে দ্বিতীয় রাউন্ডে দুই ফাইটারকে দুটো করে তলোয়ার দেওয়া হবে। মঙ্কুর শুধু শক্তিশালী নয়, তলোয়ার চালাতেও সে ওস্তাদ। সে নিমিষে জনের একটা তলোয়ার কেড়ে নেয়। জন সময় নষ্ট করে যে প্ল্যান করেছিল তা কোনো কাজে আসছিল না, কারণ মঙ্কুর প্রচণ্ড আগ্রাসী হয়ে উঠেছিল। মঙ্কুর জনকে এত জোর আছাড় মারে যে সে ফ্লোরে ছিটকে পড়ে, আর জন ওঠার আগেই মঙ্কুর তার শরীরের সর্বশক্তি দিয়ে এক ভয়ঙ্কর পাঞ্চ বসিয়ে দেয়। পুরো এরানায় পিনপতন নীরবতা। ডক্টর এসে জনের পালস চেক করে, কোনো স্পন্দন নেই, জন মারা গেছে। এই চরম সত্যিটা দেখে সারা আর ডুন্ডারোর টিম একেবারে ভেঙে পড়ে। সারা হঠাৎ দেখতে পায় রিংয়ের পাশে মঙ্কুরের বেঁচে যাওয়া সিরাম রাখা আছে। সে মরিয়া হয়ে সে সিরামের ইনজেকশন জনের শরীরে পুশ করে দেয়, আর ম্যাজিকের মতো অ্যাড্রেনালিনের প্রভাবে জন কোমা থেকে ফিরে আসে। সে মঙ্কুটকে শেষ রাউন্ডের জন্য চ্যালেঞ্জ করে বসে। থমাস এই সুযোগে দর্শকের বাজি দ্বিগুণ করার নির্দেশ দেয়। এবার জন ডুন্ডারোকে বলে তার চোখ কাপড় দিয়ে বেঁধে দিতে, কারণ প্রথম দুই রাউন্ডে সে ফোকাস পাচ্ছিল না। চোখ বাঁধলে সে নিজের ইন্দ্রিয়ের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ পাবে। শুরু হয় ফাইট। জন মঙ্কুটের সবচেয়ে দুর্বল জায়গায় এমন এক আঘাত করে যে মঙ্কুট ব্যথায় কুকড়ে ওঠে। জন তার প্রতিটা আক্রমণ আগে থেকেই প্রেডিক্ট করে ফেলে আর সোজা তার নিচের চোয়াল এক ভয়ঙ্কর কিক বসিয়ে দেয়। ওয়ার্ম আপ শেষ, এবার সিরিয়াস মোড। জন চোখের বাঁধন খুলে ফেলে। সে চারপাশে জিনিসপত্র কাজে লাগিয়ে সময় নষ্ট করতে থাকে, আর ডুরান্ডোর কথা মতো শুধু মঙ্কুটের মাথায় টার্গেট করে। কিন্তু দানবকে হারানো এত সহজ নয়। মঙ্কুট জনের ফাইটিং স্টাইল বুঝে ফেলে।
জন যখন তার শেষ কিকটা করতে যায়, মঙ্কুর তাকে ধরে ফেলে মাটিতে আছাড় মারে। জনকে জ্ঞান হারা করে। মঙ্কুর তাকে একটা পানির ডোবায় ফেলে ডুবিয়ে মারার চেষ্টা করে। সবাই যখন মঙ্কুরের জয়ে উল্লাস করছে, হঠাৎ জন জেগে ওঠে আর মঙ্কুরকে এক ঘুষিতে মাটিতে ফেলে দেয়। মঙ্কুর পাল্টা আক্রমণ করার আগেই জন তার সেই ওয়ান পাঞ্চ ম্যান সিরিয়াস মোড অন করে ফেলে। শুরু হয় এক এপিক রক্তক্ষয়ী লড়াই। কেউ কারো কাছে হার মানছে না, কারোর শরীরে ব্যথার কোনো চিহ্নই নেই। জন তার সব পটেনশিয়াল কাজে লাগিয়ে মঙ্কুটের সমান তালে লড়তে থাকে। এক পর্যায়ে মঙ্কুট মাটিতে লুটিয়ে পড়ে। জন তার সব রাগ আর ক্ষোভ উগরে দিয়ে মঙ্কুটকে এলোপাতাড়ি প্যাটাতে শুরু করে। কাঁধে মারাত্মক এক ছুরিকাঘাত পাওয়ার পরও জন তার শরীরের শেষ বিন্দু দিয়ে মঙ্কুটকে চিরতরে শেষ করে দেয়। রেফারি ফাইট থামিয়ে জনকে বিজয়ী ঘোষণা করে। থমাস তার কথা রাখে, সে আর কখনো জনকে বিরক্ত করবে না। জেলের রেডিওতে এই খবর শুনে ব্রিক্সের বুক গর্বে ফুলে ওঠে। আর এরই সাথে শেষ হয় এই রুদ্ধশ্বাস সিনেমাটি। এই মুভিতে আমরা একটা চরম শিক্ষা পাই, পরিশ্রম আর ধারাবাহিকতা সবসময় সফলতার মুখ দেখে। হয়তো আজ নয়, হয়তো কালও নয়, একদিন ঠিকই ফল মিলবে। তাই এগিয়ে চলুন, নিজের ওপর বিশ্বাস রাখুন আর কখনই হাল ছাড়বেন না। কারণ সফলতা শুধু তাদেরই ধরা দেয় যারা শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যায়। মনে রাখবেন, যারা সফল হয় তারা এমন নয় যে কখনো পড়ে যায়নি, তারা হলো সেই মানুষ যারা প্রতিবার পড়ে যাওয়ার পরও উঠে দাঁড়িয়েছে। সো এই ছিল আজকে মুভি এক্সপ্লেনেশন। আমি আসিফ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।